যে যখন এই জয়ন্ত সিংয়ের ভিডিও সামনে এলো, এই আরিয়া দহের ভাইরাল ভিডিও সামনে এলো, তখন পুলিশ যারা অভিযুক্ত তাদের দিকে না গিয়ে কারা ভিডিও ভাইরাল করলো সেই তদন্তে নেমে পড়লো, এবং সেই তদন্তে নেমে পড়বার পরে যাদের দুজনের নাম হাইলাইট হয়েছিল তার মধ্যে শুভম মণ্ডল এবং আমার নাম হাইলাইট হয়েছিল। তো আপনি আমায় ভাইরালকারী বলবেন, কালকে হয়তো আমি মার্ডার হয়ে যাবো এই জয়ন্ত সিংয়েরই কোনো এক ক্রিমিনালের হাতে। খুব স্বাভাবিক, হতেই পারে, বলা যায় না। কারণ যদি সৌগতবাবু বলতে পারেন আমার কাছে রাত্রি 3:21 ফোন আসে, তাহলে আমার কাছে তো ফোনই আসবে না, আমায় এমনিই মেরে দেবে, এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতে পেলাম যে বাংলায় যখন নারীদের এইভাবে অত্যাচার করা হচ্ছে, রথতলায় আরিয়াদহ তালতলা ক্লাবে যখন এইভাবে মারা হচ্ছে এবং একের পর এক ভিডিও সামনে ভাইরাল হচ্ছে, সেই সময় পুলিশ যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার না করে আমায় গ্রেপ্তার করতে এলো। এবার তারপরের বিষয় হচ্ছে যে এটা তৃণমূল দ্বারা পরিচালিত, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। কারণ বিজেপির এক্স হ্যান্ডেল যখন ফার্স্ট এই ভিডিওটা টুইট করে, তারপরেই রিজু দত্ত সেই টুইটটাকে নিয়ে রিটুইট করে লেখে এটা মার্চ 2021 সালের ঘটনা। তাহলে মার্চ 2021 সাল থেকে 2024 সাল অবধি এই তৃণমূল কংগ্রেস এই ঘটনা জানা সত্ত্বেও কী করছিল, আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, মার্চ 2021 থেকে 2024 অবধি এই অতি তৎপর পুলিশ যারা ঘটনারকে সোর্স ভাইরাল করলো, তাকে ধরতে ব্যস্ত হয়ে যায়, তারা এই 21 থেকে 24 অবধি এই যেই থানাগুলোতে জয়ন্ত সিংয়ের নামে একাধিক এফআইআর ছিল, যেমন ধরুন এই দক্ষিণেশ্বর থানা বলুন, কামারাটি থানা বলুন, কিংবা বেলগড়িয়া থানা বলুন, তারা এই এফআইআরের ভিত্তিতে ওনাকে না ধরে এতদিন কি করছিল। কারণ কালকে যখন বিকেলে প্রেস কনফারেন্স করছে আলাপন বন্দ্যোপাধ্যায়, তখন আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে মুখে স্বীকার করেছে যে 2016 সালের ক্রিমিনাল রেকর্ডে নথিভুক্ত ছিল জয়ন্ত সিংয়ের নাম। তার মানে যদি 2016 সালে ক্রিমিনাল রেকর্ডে জয়ন্ত সিংয়ের নাম নথিভুক্ত করা থাকে, তাহলে 2021 সাল বলুন কিংবা 2024 সালের নির্বাচনে কিভাবে কামারাটির বিধায়ক পুত্রের সাথে জয়ন্ত সিং পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটে, তার উত্তর এই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের প্রশাসনকে দিতে হবে। বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে, আমাদের কাছে খবর যে সেগুলো একটিও বাইরে আলোচনা হয়নি, ভেতরে আলোচনা হয়নি, সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা হয়েছে। কুণাল ঘোষ এখন শাক দিয়ে মাছ ঢাকছে। কেন বলে দিচ্ছি আপনাকে, পরিষ্কার বলে দিচ্ছি। 24-এর নির্বাচনে, 2024-এর লোকসভা নির্বাচনের ক্যাম্পেন চলাকালীন তিনি একাধিকবার বিজেপিতে আসার চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি তাকে নেয়নি। তিনি রক্তদান শিবিরে এসেছিল তাপস রায়, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ওনাকে প্রত্যাখ্যান করেছে। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক নয় একাধিকবার সরব হয়েছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনাকে নিতে চায়নি। তিনি মিডিলম্যানকে দিয়ে কল্যাণ চৌবের সাথে যোগাযোগ করেছিলেন যে এই নির্বাচনের আগে যাতে ওনাকে ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হয়। এবার বিষয়টা কি, শাক দিয়ে এখন মাছ ঢাকতে হবে। এবার তাই জন্যই কুণাল ঘোষ এখন এইসব কথাবার্তা বলছে, কারণ কুণাল ঘোষের তো কোনো গ্রহণযোগ্যতা নেই পশ্চিমবঙ্গ রাজনীতিতে। কুণাল ঘোষ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন, বা সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আবার এখানে এসে শুভেন্দু অধিকারীর কটাক্ষ করছেন। আরে কুণাল ঘোষের স্ট্যান্ড পয়েন্টটা কি, উনি এটা পরিষ্কার করে দিক। ভঙ্গুর বিজেপি, গোষ্ঠীবাজিতে দীর্ণ বিজেপি, শুভেন্দুবাবুদের উল্টো গোষ্ঠী যা যা অভিযোগ করে এসেছিল, এগুলো নিয়ে তাদের কৈফিয়ত চাওয়া, মতামত চাওয়া, এইসব আলোচনা হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য বাইরে এইসব জেসিবি অমুক তমুক। অ্যাকচুয়ালি কুণাল বাবুর ব্যাপারটা কি হয়ে গেছে, উনি তৃণমূলে তো এখন চাকরি করছেন, মানে ভাইপোর অনুপ্রেরণায় উনি তৃণমূল কংগ্রেসে চাকরি করছেন। তো এবার চাকরি করতে গেলে বসের কথা শুনে তো চলতেই হবে। এবার দেখুন, যদি কাউকে এখন গুলি করে মেরে দেয় কোনো তৃণমূল নেতা, তাহলে ওই যে গুলি খেয়েছে তার পক্ষে জাস্টিফিকেশান কুণাল ঘোষরা দেন না। যে গুলি করেছে তাকে কি করে প্রোটেকশান দেওয়া যায়, তার পক্ষে কি করে, তাকে কি করে জাস্টিফাই করা যায়, তার জন্য দেন। তো সেই কুণাল ঘোষ এখন কার ব্যাপারে কি মন্তব্য করলো সেটা আমার দেখার কি আছে। কারণ এই কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কাউন্সিলরকে নিয়ে আন্দোলন করতে আমরা দেখেছি 2024-এর নির্বাচনের আগে। তো সে কুণাল ঘোষের থেকে তো এখন আর বাংলার মানুষ জাস্টিফিকেশন শুনবে না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অমিত শাহ সে নিজের জ্বালায় মরছে, মণিপুর থেকে শুরু করে ওর বাকি সমস্ত নিয়ে তার খেয়ে দিয়ে কাজ নেই। বাংলা নিয়ে গোয়ারা হারা নিজের দলের লোকের কাছ থেকে বাংলা নিয়ে শোকসভা শুনবে না। উনি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বন্দ্বটা আছে, উনি একটু সেইটা নিয়ে বিশ্লেষণ করুন। কারণ উনি সেইটা নিয়ে বিশ্লেষণ যদি করতে পারে, তাহলে আগামী দিন হয়তো উনি ওনার অবস্থানটা তৃণমূল কংগ্রেসে বুঝতে পারবেন। এই দিকটা নিয়ে ওনাকে ভাবনা চিন্তা করবার দায়ভার কেউ তুলে দেয়নি।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যথেষ্ট ভালো জানেন কিভাবে দল চালাতে হবে এবং দলে কারা গ্রহণযোগ্য, দলে কী হচ্ছে না হচ্ছে সেটা যথেষ্ট ভালো তারা জানেন। সেইটা তারা কোনো 3.5 বছরের জেল খাটা আসামির থেকে জাস্টিফিকেশান নেবেন না। যখন বাংলায় ভোট হয় তখন মানুষকে তো তারা গণতন্ত্রের মধ্যে নথিভুক্ত করেন না। তারা কাদের গণতন্ত্রের মধ্যে নথিভুক্ত করেন? হয় জেসিবি, নয় জয়ন্ত সিং, নয় তাজিমুল, নয় ওই শেখ শাহজাহান। এরা বাংলার গণতন্ত্র, এরা মুখ্যমন্ত্রীর হয়ে ভোট করায়, এরাই ভোট বাক্সের রায়, এরাই এই 24 বলুন 21-এর নির্বাচনের 213 বলুন কিংবা 24-এর নির্বাচনে 29-এর রায়, এই স্পষ্ট হয়ে গেছে। তাই জন্যই উনি কোনো ব্যবস্থা নেননি এদের বিরুদ্ধে। না, মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে ওনার ভোট অলরেডি ড্যামেজ হয়ে গেছে 24 সালের নির্বাচনে। কারণ যে কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী প্রথমে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে, সেই কেন্দ্রেই মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে 5টা ওয়ার্ড হেরে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট লুট করে যখন ডায়মন্ড হারবার কেন্দ্রে লিউকোপ্লাস লাগিয়ে ইভিএম মেশিনের ওপর প্রায় 7 লাখ ভোটে জিতেছে, তখন নিজের বুথটা যেখানটা ওনার সাংসদ অফিস, সেই 119 নম্বর বুথ হেরে গেছে। তো মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পুরো তৃণমূল কংগ্রেসটা বুঝতে পেরেছে যে ঘটনা ঘটেছে তাতে ওদের ভোট ড্যামেজ হবে, এটা একদম স্বীকৃত, এটা 100% তাদের ভোট ড্যামেজ হবে। তাই এখন ড্যামেজ কন্ট্রোলে নামতে গিয়ে এখন এইসব কথাবার্তা বলছে। এবার বিষয়টা হচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছে যে এটা একদম চূড়ান্ত মিথ্যাচার। কারণ অর্জুন সিংয়ের সাথে কিন্তু এইখানের কোনো রিলেশনই নেই। আর এই অর্জুন সিংকেই কিন্তু তারা তৃণমূল কংগ্রেসে নিয়েছিল। তাহলে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তো উনি কোনো আওয়াজ তোলেননি অর্জুন সিংয়ের বিরুদ্ধে। আজকে কি তার মানে এই দায়টা কাঁধ থেকে ঝেড়ে ফেলে বিজেপির ঘাড়ে চাপাতে হবে বলে শিখণ্ডী হিসেবে অর্জুন সিংকে খাড়া করতে চাইছেন? এটাই প্রশ্ন। শুনুন, জয়ন্ত সিংকে কে প্রশ্রয় দিয়েছে এবং জয়ন্ত সিং কার ছত্রছায়ায় আজকে এই প্রভাব বিস্তার করেছে, এই প্রতিপত্তি গড়ে তুলেছে আমরা তো দেখতে পেয়েছি। এই ধরুন তালতলা ক্লাব বলুন, কার ছায়ায়? বিধায়ক মদন মিত্রর হয়ে যে একমাত্র ভোটটা করাতো তার নাম হচ্ছে জয়ন্ত সিং। সেটা আমরা কোঅপারেটিভ নির্বাচনেও দেখতে পেয়েছি, আমরা বিধানসভা নির্বাচনেও দেখতে পেয়েছি। এবার বিষয়টা হচ্ছে মদন মিত্র এখন অস্বীকার করছে, ঘনিষ্ঠ। শুনুন, এগুলো সব নাটক। মদন মিত্রর কাছে হুমকি ফোন আসছে, এগুলো সব নাটক। উনি এই যে এই কথাবার্তাগুলো বলছেন না যে আমি তালতলা ক্লাবের আশেপাশে যেতে ভয় পাচ্ছি, আমায় গুলি করে দেবে, তাহলে উনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে দিন। গিয়ে মুখ্যমন্ত্রীকে বলুন আমি ব্যর্থ, আমি চালাতে পারছি না, আমার পক্ষে কামানাটিতে যে কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে, কারণ আমি প্রশ্রয় দিয়েছিলাম জয়ন্ত সিংকে। উনি বলতে পারছেন না এটা? এইসব নাটক করে কি হবে? যে যখন এই জয়ন্ত সিংয়ের ভিডিও সামনে এলো, এই আরিয়াদহের ভাইরাল ভিডিও সামনে এলো, তখন পুলিশ যারা অভিযুক্ত তাদের দিকে না গিয়ে কারা ভিডিও ভাইরাল করলো সেই তদন্তে নেমে পড়লো। এবং সেই তদন্তে নেমে পড়বার পরে যাদের দুজনের নাম হাইলাইট হয়েছিল তার মধ্যে শুভম মণ্ডল এবং আমার নাম হাইলাইট হয়েছিল। তো সেই সূত্রে প্রথমে পরশুদিন রাত্রে শুভম মণ্ডলকে রামপুরহাট থানা ডেকে পাঠায়। রামপুরহাট থানা ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে সে ভিডিও এই শুভম মণ্ডল কোথা থেকে পেল। তো শুভম মণ্ডল যখন সেই ইন্টারোগেশনে আমার নাম বলে ফেলে, তখন পুলিশ আমার কাছে পরের দিন সকাল 10:13 অর্থাৎ পরশুদিন সকাল 10:13-তে আমায় ফোন করে বেলগড়িয়া থানায় ডেকে পাঠায়। এবার বিষয়টা দেখুন, আমি প্রথমেই যখন এই ভিডিওটা পাই, এই ভিডিওটা আমাদের যেহেতু বিভিন্ন জার্নালিস্টদের গ্রুপ আছে সেখান থেকে আমার কাছে হঠাৎ ভেসে ওঠে। তো সত্যতা যাচাই না করে আমি সেই ভিডিও কোনো রকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে আমি সেটা আমার দলকে দিই। কিন্তু বিষয়টা যেটা হয়ে দাঁড়ায়, শুভম মণ্ডল সেটা টুইট করে। যাই হোক, তারপরে তাকে রামপুরহাট থানা ডেকে পাঠাবার পরেই যখন পরশুদিন আমায় 10:13-এ বেলঘড়িয়া থানা ডেকে পাঠায়, তখন আমি জিজ্ঞেস করি যে আমি কেন যাব। তো সেইখানকার অ্যাডিশনাল আইসি সুকান্তবাবু আমায় ফোন করে বলেন যে বড়োবাবু ডাকছে তোমায়। তো বড়োবাবু ডাকছে, কিসের ভিত্তিতে ডাকছে আমি তখন বুঝতে পারলাম না। তো আমি তাই ওনাকে বললাম যে আপনারা আমার একটা তাহলে অফিসিয়ালি নোটিশ সার্ভ করুন, তাহলে সেই নোটিশের ভিত্তিতে আমি যাব। এবার বিষয়টা হচ্ছে আমার বাড়ির থেকে বেলঘড়িয়া থানা 2 কিলোমিটার ডিস্টেন্সও নয়। তো সকালবেলা 10:13 যখন পুলিশ ফোন করে আমায়, তারপরে প্রায় 12 ঘন্টা অতিক্রম করে যায়। পরশুদিন সকাল 10:13। এবার পরশুদিন মানে আজকে যদি 12 তারিখ হয়, তাহলে 10 তারিখ সকাল 10:13 আমায় ফোন করে। এবার বিষয়টা হচ্ছে যেহেতু 2 কিলোমিটার ডিস্টেন্সও নয়, তাই 12 ঘন্টা আমার মনে হয় না, যদি সে পুলিশ এখন নিজেদের পুলিশ ভ্যান ছেড়ে দিয়ে গরুর গাড়ি করেও আমার বাড়ি আসে, তাহলেও 12 ঘন্টা লাগে না বেলঘড়িয়া থানা থেকে আমার বাড়ি পৌঁছতে। যাই হোক, সেই সব প্রসঙ্গে আমি পড়ে যাচ্ছি। এবার রাত্রিবেলা 11:03 আমার বাড়িতে পুলিশ আসে। এবার পুলিশ এসে প্রথমে আমার খোঁজখবর নেয় এবং তার সিসিটিভি ফুটেজ সহ আমি সব কিছুই মহামান্য কলকাতা হাইকোর্ট এবং জাস্টিস অমৃতা সিনহাকে দিয়েছি। এবার বিষয়টা হচ্ছে তারপরে দেখতে পেলাম যে পুলিশ 11:03 এসে প্রথমে আমায় খোঁজে এবং পরবর্তীকালে 11:06 সেই নোটিশ সার্ভ করা হয় এবং আমার
বাবা মা যারা বাড়িতে ছিলেন তাদের কাছে। এবার বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যেটা, পুলিশ একাধিকবার তাদের জিজ্ঞেস করে আমি কোথায় আছি, এবং চূড়ান্ত হ্যারাসমেন্ট করে। তো পরবর্তীকালে আমার মা বলেন যে ও একটু একটা নেমন্তন্ন বাড়িতে গেছেন, তো পুলিশ সেই সময় জিজ্ঞাসাবাদ করে তাহলে ও কখন আসবে, এবং সেই করে আমার মা তখন বলেন যে উনি কখন আসবে আমি তো বলতে পারবো না, আমায় ঠিক বলে যায়নি। তো যাই হোক, এবার তারপরে আমরা দেখতে পেলাম 10 তারিখ রাত্রেবেলায়, আমরা দেখতে পেলাম সারা রাত্রি আমাদের বাড়ির সামনে বিভিন্ন ট্র্যাকিং চললো, পুলিশের গাড়ি ঘুরে বেড়ালো, এবং সারা রাত ধরে আমার ট্র্যাক হলো। তো এবার তারপরের দিন সকালে আমি যখন খবরটা পাই, আমি সেদিন আসতে পারিনি, আমি একটু নেমন্তন্ন বাড়িতে ব্যস্ত ছিলাম। তো পরের দিন সকালে খবরটা পেয়ে নোটিশটা পাওয়ার পর আমি আমার দলের উচ্চ নেতৃত্ব এবং রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবং আমার দলের রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে আমি যোগাযোগ করি এবং পুরো ঘটনাটাই বিস্তারিত বলি। তো বলার পরে তারা আমার জন্য একটা অ্যাডভোকেট ডেপুট করেন, এবং মহামান্য কলকাতা হাইকোর্টে বিল্লদলবাবু আমার হয়ে সেইখানে মামলাটা লড়েন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই, এবং আপনারা সকলেই দেখতে পেয়েছেন, যে রাজ্য পুলিশ কিভাবে আবার থাপ্পড় খেলো কলকাতা হাইকোর্টের কাছে। আমায় রক্ষা কবচ দিল জাস্টিস অমৃতা সিনহা, কিন্তু এটাও উনি বলে দিয়েছেন যে যেমন পুলিশ আমার বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবেন না, ঠিক সেই রকমই আমায় তদন্ত প্রক্রিয়া সহযোগিতা করতে হবে। তো আমি তদন্ত প্রক্রিয়ার সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু তৃণমূল এখন বাংলায় 24 সালের নির্বাচন যাওয়ার পর কী করেছে সেটা মানে সকলে দেখতে পেয়েছে, সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে 21 সালে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, যার মধ্যে তৃণমূলের একাধিক মন্ত্রী বিধায়কদের নাম জড়িয়েছিল, এবং 24 সালের নির্বাচনের পর ঠিক একই ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেলাম কি, এই ধরুন গণপিটুনি এখন দুর্গাপুজোর মতো উৎসব হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে। ওই দুর্গাপুজো যেমন মহালয়ার পরে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এরমভাবে আসতো না, ঠিক সেই রকম হয়ে গেছে। আমরা দেখতে পেলাম প্রথমে শিলিগুড়ি, তারপরে দেখতে পেলাম ওই শিলিগুড়িতে ওই সংখ্যালঘু একজনকে ধরে কীভাবে বিবস্ত্র করে মারা হলো, যারা এই এত বাইনোকুলার মাইক্রোস্কোপ কিংবা এই আতসকাচ দিয়ে মণিপুর জাস্টিফাই করে। তো তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে এই শিলিগুড়ির পরে কীভাবে চোপড়ায়, মানে ভাবুন, তারা বিচার ব্যবস্থার ওপর কোনো আস্থা নেই, মানে তৃণমূল কংগ্রেসের বিচার ব্যবস্থার ওপর কোনো আস্থা নেই। তৃণমূল কংগ্রেসের বিচার দেওয়ার নায়ককে তাজিমুল হক কি ডাকছে, সালিসি সভা ডাকছে, সালিসি সভা থেকে সেইখানে বিচার হচ্ছে। মানে আপনি ভাবুন যে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি এই মুহূর্তে। যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানে না, যারা বাংলার যারা ভারতবর্ষের সংবিধান মানে না, তারা তো তাই বলবে, এবং তাদের বিরুদ্ধে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়া তাদের বিরুদ্ধে খবর করবে, এটাই খুব স্বাভাবিক। মমতা ব্যানার্জি এই জায়গায় ভয় পাচ্ছেন, তাই এখন মিডিয়াকে কটাক্ষ করতে বাধ্য হচ্ছে। মোদি মিডিয়ার যে প্রসঙ্গটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, নরেন্দ্র মোদী হচ্ছে আধুনিক ভারতবর্ষের বিকাশ পুরুষ, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানে বাংলার মানে একদম একটা অদ্ভুত চরিত্র, যেই চরিত্রকে কোনোদিন কেউ জাস্টিফাই করতে পারে না। কারণ এই মানে তৃণমূল কংগ্রেস যাদের নিয়ে তৈরি হয়েছে না, তাদের কথার কোনো দাম নেই। কারণ আমরা দেখতে পাই, যারা বলে যে আমরা মানুষের ভোটে জিতে এসেছি, আমরা গণতান্ত্রিকভাবে জয়লাভ করেছি, সেই মানুষগুলোই দিনের পর দিন এদের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেয়। এবার বিষয়টা আপনাকে বুঝতে হবে, এই যে সন্দেশখালি বলুন, এই যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটে গেছে, এই সন্দেশখালির ভোটেও তো একদিন মমতা বন্দ্যোপাধ্যায় রায়, এই সন্দেশখালির মানুষ তো রায় দিয়েছিল। তাহলে এই সন্দেশখালিতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বললো, ইলেকশনের আগে বললো আমরা সন্দেশখালিতে জিতবো, তারপরে আমি সেই মাটিতে যাব, কিন্তু আমরা কি অদ্ভুত জিনিস দেখতে পেলাম, হাজী নুরুল ইসলাম জিতলো, বসিরহাট লোকসভা কেন্দ্র হাজী নুরুল ইসলাম জিতেছে, কিন্তু সন্দেশখালী কিন্তু ভারতীয় জনতা পার্টি ওখান থেকে লিড দিয়েছে, 8500 ভোটে কিন্তু সন্দেশখালীতে লিড হয়েছে। তাই মুখ্যমন্ত্রী এখনও অবধি সেখানে পৌঁছতে পারেন। দেখুন, আমরা 1975 সালে ইমার্জেন্সি দেখতে পেয়েছিলাম, যেখানে প্রেস সেন্সার করেছিল হচ্ছে এই কংগ্রেস, এবং বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রীও চাইছে এখন কিভাবে প্রেস সেন্সার করা যায়। কারণ এখন বাংলার যা পরিস্থিতি, মানে বাংলার তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে এখন সমাজবিরোধীরা বাংলার গণতন্ত্রে পরিণত হয়েছে। তো এখানে যদি প্রেস সেন্সার না করা যায়, তাহলে 26-এর নির্বাচনে মুখ্যমন্ত্রীর লড়তে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। কারণ আমরা দেখতে পেয়েছি কলকাতার বুকে, যারা এই কলকাতা নিয়ে লাফাতো না, আমরা দেখতে পেয়েছি কর্পোরেশনে কিন্তু 43টা ওয়ার্ডে বিজেপির লিড হয়েছে। তো মুখ্যমন্ত্রী সেটা দেখে এখন মুখ্যমন্ত্রীর বুদ্ধি বিভ্রাট হচ্ছে, কি বলছে বুঝতে পারছেন না, ভয় পাচ্ছেন না। জনপ্রতিরোধ তো মানুষ গড়ে তুলছেই, সেটা সৌগতবাবু কিংবা মদনবাবুদের কথায় জনপ্রতিরোধ তুলবে না, কারণ এই সৌগতবাবু মদনবাবু সহ পুরো তৃণমূলের বিরুদ্ধে মানুষ জনপ্রতিরোধ গড়ে তুলছে। তাই সৌগতবাবুরা দেখুন, সৌগতবাবুর যদি মনে হতো এই দলটা এত দুর্নীতি করেছে, এই দলের সাথে থাকা যাবে না, এই দলের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে উঠেছে, এই দলটাই তো প্রত্যাখ্যান করতে পারতো সৌগতবাবু। এই দলের হয়ে নির্বাচনে লড়লো কেন 2024 সালের নির্বাচনে? সৌগতবাবু জানতো না
দেখুন এগুলো এখন সব পরিকল্পিত, এগুলো সব পরিকল্পিত, এগুলো মানুষের চোখে আইবাস। এখন তৃণমূল কংগ্রেস বাংলায় একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার চালাচ্ছে। এরা সংবিধান মানে না, এরা আইন মানে না, এরা বিচার ব্যবস্থা মানে না, এরা শাসন ব্যবস্থা মানে না। রাস্তায় নামতে একমাত্র বিজেপি এই রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে রাস্তায় নেমে, আপনি চাকরি প্রার্থী বলুন, আপনি ডিএ আন্দোলনকারী বলুন, এবং যত আন্দোলন হচ্ছে বাংলার মাটিতে, সব মাটিতে কিন্তু নেতৃত্ব ভারতীয় জনতা পার্টিই দিচ্ছে। আর এই যে ভাইরালকারী বলছেন না আমাদের, এই ভাইরালকারীটা আমাদের বলবেন না, কারণ বাংলার গণতন্ত্রে যদি আপনারা আমাদের ভাইরালকারী বলে ফেলেন, তাহলে আমরাই, দেখুন আমরা তো গণতন্ত্রে পড়ি না, গণতন্ত্রে পড়ে হচ্ছে জয়ন্ত সিং। জয়ন্ত সিং তো প্রথম না, আমরা শাহজাহানের ব্যাপারেও দেখতে পেয়েছিলাম 45 দিন ধরে পুলিশ লুকআউট নোটিশ জারি করেও ধরতে পারেনি, ঠিক আছে? তো এরকম পশ্চিমবঙ্গে এটা হয়, কারণ এটা পশ্চিমবঙ্গে স্বীকৃত যে দুষ্কৃতীদের যতটা সম্ভব যেভাবে প্রোটেকশন দেওয়া যায় তার ব্যবস্থা করে দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ পশ্চিমবঙ্গে বিধানসভায় আমরা দেখতে পেয়েছিলাম এই শাহজাহানকে ডিফেন্ড করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী, বলেছিল শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। তো তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে এই জয়ন্ত সিংকেও টার্গেট করা হচ্ছে, জেসিবিকেও টার্গেট করা হচ্ছে, কারণ তাদের আচার আচরণ কী আমরা দেখতে পাই যে কোনো, আমি বলে দিচ্ছি যে কোনো সমাজবিরোধী যখন গ্রেপ্তার হয় তখন আমরা দেখতে পাই পুলিশ তাদের হাত ধরে নিয়ে যায়। কিন্তু এই জয়ন্ত সিং, তাজিমুল, শেখ শাহজাহানরা যেভাবে থানায় ঢোকে, মনে হয় থানায় বড়বাবুর ওপরে যদি কোনো পদ থাকে তাহলে সেটা হয়তো এই 21 সাল থেকে 24 সাল বলুন, এই পুরোটাই হয়তো এই জয়ন্ত সিং, তাজিমুল কিংবা শেখ শাহজাহানরা চালাতো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সে প্রশ্রয় এদেরকে দিয়েছে, তাহলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এগুলোর জাস্টিফিকেশান দেবে যে এই প্রশ্রয় তারা কেন দিয়েছে। এই পুলিশি তৎপরতা নিয়ে কি বলবেন? না, পুলিশি তৎপরতা তো মানে বিরোধী কণ্ঠস্বরের ওপর, পুলিশ সক্রিয় হচ্ছে বিরোধীদের ওপর। পুলিশ কিন্তু সমাজ বিরোধী কিংবা বাংলায় যে অনৈতিক কারবার হচ্ছে তার বিরুদ্ধে পুলিশ সক্রিয় নয়, পুলিশ হচ্ছে বিরোধী কণ্ঠস্বরের বিষয়ে সক্রিয়। তার জন্যই আপনারা দেখতে পেয়েছেন আজকে আমি তার প্রকৃষ্ট নিদর্শন। সে কারণেই আমায় আজকে এইভাবে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে, আমার পরিবারকে আজকে এইভাবে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে।